রাম ও নারায়ণ রাম। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে প্রণাম এবং সকল ভাই বোনেদের জানাই বৈদিক অভিনন্দন। রাম ও নারায়ণ রাম। আমরা একটা উদ্যোগ নিয়েছি। বর্তমান পরিস্থিতিতে যা যা চলছে তা কতখানি সঠিক বা ঠাকুরের সুরের অনুসারী সেগুলো কাটাছেঁড়া করবার জন্যই আজকের আমাদের এই উদ্যোগ। এবং এই উদ্যোগটা সফলতা আশা করব তখন যখন সকল ভাই বোনেরা আমাদের এই আলোচনাটা শ্রবণ করবেন। এটাই হচ্ছে আমাদের উদ্যোগ। আমি শীতল বেরা দীপক চক্রবর্তী মহাশয়কে আমি পেয়েছি। দীপকদাকে জিজ্ঞাসা করি, আপনি কেমন আছেন? রামনারায়ণ রাম। পরম পিতাকে আমার অন্তরের শতকোটি প্রণাম জানাই এবং সবাইকে পরম পিতার দীক্ষিত সন্তান যারা রয়েছে তাদের সবাইকে আমি আমার অন্তরের বৈদিক অভিনন্দন রামনারায়ণ রাম জানাচ্ছি। শীতল ভাই, তোমাদের এই উদ্যোগ অত্যন্ত ইতিবাচক একটি উদ্যোগ। ঠাকুরই আমাদের শিখিয়েছেন, ঠাকুরের কাছেই আমাদের শেখা যে বিশ্লেষণের পথই তোমাদের পথ। এবং তোমরা যখনই যে প্রেক্ষিত, যে সুযোগ, যে প্রেক্ষাপট পাবে, তোমরা সেখানে আমার তত্ত্ব, আমার বিষয়বস্তু, আমার বিশ্বজনীন তত্ত্ব নিয়ে তোমরা বিশ্লেষণ করবে, কাটাছেঁড়া করবে। তাহলেই তোমরা আমার স্বরূপ সত্তাটা উপলব্ধি করতে পারবে। তাই তোমাদের এই উদ্যোগ, এই ভাবনা, এই প্রক্রিয়াকে আমি সাধুবাদ জানাই এবং আমি ঠাকুরের কাছেই প্রার্থনা করব, আমি এবং আমরা সবাই প্রার্থনা করব তোমার এবং তোমাদের এই উদ্যোগ যেন গুরুর কৃপায় স্বয়ং সম্পূর্ণতা পায়। রামনারায়ণ রাম। রামনারায়ণ রাম। তাহলে আমরা প্রসঙ্গেই যাই। অনেক প্রসঙ্গ রয়েছে, তার মধ্যে প্রথম আজকে যে প্রসঙ্গটা শুরু করব সেই প্রসঙ্গটা আমি প্রশ্নের আকারে আমি আপনার কাছে রাখছি, আপনি আলোচনা করবেন। আচ্ছা দাদা, গুরু যে বিরাট, গুরুর উদ্দেশ্য যে বিরাট, এটা প্রমাণ হবে কিসে? এবং একজন ভক্তের কাছে বা শিষ্যের কাছে কর্মের প্রতি নিষ্ঠা, গুরুর প্রতি ভালোবাসা এবং জনগণের কাছে গুরুর দৃষ্টান্ত কেবল যে শিষ্য, এটা কিসে প্রমাণ হবে? তুমি যে প্রশ্নটা করেছো, তোমার এই প্রশ্নের অনেকগুলো পার্ট রয়েছে, অনেকগুলো অংশ রয়েছে, কিন্তু মূলত যে প্রশ্নটা তুমি উত্থাপন করেছো, যে প্রশ্নটার উত্তর তুমি খুঁজছো, যে আমরা যে বিরাটকে পেয়েছি, আমরা যে পূর্ণ ব্রহ্মকে পেয়েছি, আমরা যে জন্মসিদ্ধকে পেয়েছি, ইনবর্ন বলা হয়, তার রিফ্লেকশন, তার প্রতিফলনটা আমরা যারা তার ভক্ত, শিষ্য, অনুরাগী এবং এক কথায় সমগ্র বিশ্ব সেই বিরাটকে উপলব্ধি করবে কিভাবে? আমার একটি কথা মনে পড়ে যাচ্ছে এই প্রসঙ্গে। ঠাকুরকে একবার প্রশ্ন করা হয়েছিল যে বিরাট যে পৃথিবীতে এসেছে, সুপারম্যান যে পৃথিবীতে এসেছে, এটা বিশ্ববাসী কিভাবে জানবে? ঠাকুর উত্তরে বলেছিলেন, আমার তত্ত্বই প্রমাণ করবে। ঠাকুর ঘটনা প্রসঙ্গে একটি সুন্দর উদাহরণ টেনেছিলেন। আমরা পুরাণে পাই, আমরা মাইথোলজিতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণ অনেক বিভূতি দেখিয়েছেন, যাকে ঐশ্বর্য বলা হয় আধ্যাত্মিক জগতে। অনিমা, লঘিমা, ঈপ্সিত বসি, যত রকম রয়েছে ক্ষমতার প্রকাশ বিকাশ। কিন্তু তবুও শ্রীকৃষ্ণের ভগবত্তা নিয়ে প্রশ্ন ছিল, জিজ্ঞাসা ছিল, সন্দেহ ছিল। কিন্তু শ্রীকৃষ্ণ যখন তত্ত্ব বললেন, সেই তত্ত্বের মাধ্যমে সবাই উপলব্ধি করতে পারল এবং তখন তারা স্বীকৃতি দিল কৃষ্ণ ভগবান। ঠাকুর বলছেন যে বিরাটের পরিচয় তার তত্ত্বে। তত্ত্ব মানে কি বুঝি আমরা? বস্তুর নগ্ন রূপ, বস্তুর প্রকৃত স্বরূপ কে জানানোই হচ্ছে তত্ত্ব। আর তত্ত্বজ্ঞকে যে এই সত্যটাকে জেনেছে, যে বস্তুর প্রকৃত স্বরূপ সত্তাটাকে জেনেছে। দেখো, তোমার কথাতে একটা শব্দ ছিল, তুমি চয়ন করেছো শব্দটা, যে ঠাকুর যে বিরাট। আমরা বলছি ঠাকুর জন্মসিদ্ধ, ঠাকুর বিরাট। ঠাকুরের যে বিরাটত্বটা, এটা একটু মাথায় রাখার মতো একটা বিষয় কিন্তু রয়েছে।
তার এই বিরাটত্বটাকে বোঝার জন্য, জানার জন্য আমাদের সাধনা নেই, আমাদের কৃচ্ছ সাধন নেই, আমাদের আকুলতা নেই, আমাদের কিন্তু সেই ব্যাকুলতাটা নেই যে আমরা গুরুকে জানবো, আমরা গুরুকে বুঝবো। ঠাকুর তো একটি কথা বলতেন, ঠাকুর বলতেন, আমি যদি তোদের মতো গুরু পেতাম, আমি দাসানুদাস হয়ে থাকতাম, আমি একটা মুহূর্ত সময় নষ্ট করতাম না। ঠাকুর যে বিরাট, এটা জানার জন্য আমাদের কিন্তু সাধনা করতে হয়নি, ঠাকুর নিজে কৃপা করে তিনি জানান দিচ্ছেন তার বিরাটত্বটা। আমি 2-3টি সেন্টেন্স বলবো, 2-3টি বাক্য বলবো, যেগুলো ঠাকুরের নিজের মুখ নিঃসৃত। এখানে কিন্তু কোনো সংযোজন নেই, আমি 1-2 করে বলছি, তোমরা সেটা বই দেখে অথেন্টিকেট করতে পারো, তোমরা জেনে নিতে পারো। ঠাকুর এক জায়গায় বলছেন যে ধ্বনি থেকে সমস্ত কিছু সৃষ্টি, এই জগতের সৃষ্টি, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, সেই ধ্বনি হলাম আমি হলাম সাউন্ড অরিজিনাল। আর কি বলছেন, আমি মায়ের পেট থেকে পড়ে গুরু। আর কি বলছেন, তিনি বলছেন যে দেখো এখানকার যে একজন সুরজ্ঞ, আমরা এখানকার সুরজ্ঞ বলতে কি বুঝি, আলাউদ্দিন খাঁ, বাহাদুর হোসেন খাঁ, রশিদ খাঁ, আলী আকবর খাঁ, এরা শুধু এশিয়া নয়, এরা ইন্টারন্যাশনালি অ্যাকনলেজড, তাদের স্বীকৃতি রয়েছে। ঠাকুর সেই দৃষ্টান্ত টেনে বলছেন যে এখানকার একজন যে সুরজ্ঞ, তার সাথে আমরা কেমন ভাবে ডিল করি। আর ইউনিভার্সের সুর যে বাজায়, ঠাকুর বলছেন যে আমি ইউনিভার্সের সুরটা বাজাই, তার সাথে কেমন ভাবে থাকা উচিত। আজকে আমাদের সমস্ত সংকটের একটাই মাত্র কারণ, আমাদের সংকটটা কিন্তু আত্মিক, শীতল ভাই। আজকে যে প্রশ্নের উত্তরটা তুমি খুঁজছো, যে প্রশ্নের উত্তরটা আমি খুঁজছি, বা যে প্রশ্নের উত্তরটা পরমপিতার দীক্ষিত সন্তান আমরা সবাই খুঁজছি, এই সংকটটা কিন্তু বাইরে নেই, এই সংকটটা রয়েছে আমাদের অন্তর্জগতে। কেন আমি আত্মিক সংকট কেন বললাম, আমরা কিন্তু গুরুকে চেনার, জানার, বোঝার, উপলব্ধি করার যে প্রক্রিয়া, যে মেথড, যে প্রসেস, আমরা কিন্তু তার মধ্যে নেই। যদি বলো কেন, ঠাকুরের সমস্ত ভাষণ, তত্ত্ব, বই, করাচাবুক, যত কিছু আছে ঘেটে দেখো, ঠাকুর সেখানে কি বলছেন। ঠাকুর বলছেন তত্ত্বে প্রতিষ্ঠিত হও, বুঝের ঘরটা পাকা করো। ভক্তিতে থাকলে অনেক সময় টলে যেতে পারে, কিন্তু যে ভক্তি, যে বিশ্বাস, যে প্রত্যয় জ্ঞানের ওপর প্রতিষ্ঠিত, সেই ভক্তি, সেই বিশ্বাস, সেই প্রত্যয় কখনোই কিন্তু ভেঙে যায় না। আমরা বোঝাতে গেছি, আমরা নিজে বুঝিনি, তাই ঠাকুর আমাদের সাবধান করে দিয়ে বলেছিলেন আগে বোঝো তারপরে বোঝাও। ঠাকুরের যে বিরাটত্বটা, এটা যদি আমরা উপলব্ধি করতে চাই, আমাদের কিন্তু তার দেওয়া বিষয়বস্তুকে প্রয়োগ করতে হবে। তার দেওয়া বিষয়বস্তু কি, তিনি যে বীজ মন্ত্র আমাদের কানে দিয়েছেন, তিনি যে মহানাম আমাদের দিয়েছেন, এবং সর্বোপরি তিনি যে বিশ্বজনীন তত্ত্বটা আমাদের দিয়েছেন। তাহলে আজকে যদি তার দেওয়া তত্ত্ব, তার দেওয়া মহানাম, তার দেওয়া বীজ মন্ত্রের চর্চা না থাকে, তিনটেরই কিন্তু চর্চার প্রয়োজন আছে, কোনো একটা নয়, তাহলে সেই রিফ্লেকশনটা আমাদের মধ্যে আসবে কি করে, সেই প্রতিফলনটা আমাদের মধ্যে আসবে কি করে। যে প্রশ্নটা তুমি উত্থাপন করেছো, যে আমরা যারা তার দীক্ষিত সন্তান, বাইরের মানুষের কাছে তার প্রকাশ, তার বিকাশ কিভাবে হবে। আমি একটি উদাহরণ দিয়ে তোমাকে বলি। একটি বাগানে যে ফুল ফোটে, অনেক ফুল ফোটে একটি বাগানে, সেখানে গাঁদা ফুল থাকে, গোলাপ ফুল থাকে, রজনীগন্ধা থাকে, জুঁই ফুল থাকে। প্রত্যেকটা ফুলকে কিন্তু আলাদা করে আইডেন্টিফাই করা যায়, যেটা গাঁদা ফুল, এটা গোলাপ ফুল, এটা জুঁই ফুল, এটা রজনীগন্ধা, আমরা আইডেন্টিফাই করতে পারি। এই সমাজ যদি একটা বাগান হয়, তাহলে এই সমাজে যত মানুষ রয়েছে, সেখান থেকে কি আমাদের আলাদা করে চিহ্নিত করা যায় যে আমরা বালক ব্রহ্মচারীর দীক্ষিত সন্তান। আমি একটি প্রকাশ্য সভার বক্তব্যটি কথা বলেছিলাম যে মানুষটা ভিখিরি, যে ভিক্ষাবৃত্তি করে তার ক্ষুণ্ণিবৃত্তির লালসাকে চরিতার্থ করে, সেই ভিখিরি যদি 1 কোটি টাকা পায়, তার চাল চলন, কথা বার্তা, জীবন চর্যা, জীবন দর্শন পাল্টে যায়। তাহলে একটা ভিখিরিকে পাল্টে দিল কে? 1 কোটি টাকা। তাহলে আমরা যদি বিরাটকে পেয়ে থাকি, আমরা যদি জন্মসিদ্ধকে পেয়ে থাকি, আমরা যদি পূর্ণ ব্রহ্মকে পেয়ে থাকি,
আমাদের মধ্যে কেন সেই পরিবর্তনটা নেই? যে প্রশ্নটা তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, আমাদের মধ্যে সেই প্রকাশটা নেই কেন? একটাই মাত্র তার কারণ, তার দেওয়া বীজ মন্ত্র, তার দেওয়া মহানাম, তার দেওয়া তত্ত্ব আমরা আমাদের নিজেদের এই দেহ বিনা যন্ত্রে কখনো প্রয়োগ করিনি। আর আনটিল অর আনলেস তুমি একটা কি জিনিসকে প্রয়োগ করো, ততদিন না পর্যন্ত তুমি কিন্তু কোনো উপলব্ধিতে আসতে পারবে না। আজকে আমাদের সমস্ত সংকটের এটাই কিন্তু একমাত্র কারণ। তাই তুমি লক্ষ্য করলে দেখতে পাবে কড়া চাবুক, এখানকার পরিভাষা যেটাকে শেষ কড়া চাবুক বলা যেতেই পারে, ধর্ম যোগ বিয়োগ পূরণ ভাগ ছাড়া নয়, সেই কড়া, আমি রেফারেন্স দিলাম, তুমি ভেরিফাই করে দেখো, এটা অথেন্টিকেট করছি। সেই কড়া চাবুকের শেষ প্যারাতে ঠাকুর সম্পূর্ণ অপ্রাসঙ্গিক ভাবে ওই টোটাল কড়া চাবুকটা তোমরা যদি খুব ভালো করে পড়ো তাহলে দেখবে। ওটা কি তোমরা পড়েছো? হ্যাঁ, অবশ্যই। আমি কোন কড়া চাবুকের কথা বলছি বলো তো? হ্যাঁ, শেষ কড়া চাবুক, যোগ বিয়োগ পূরণ ভাগ। হ্যাঁ, ভেরি গুড। ধর্ম যোগ বিয়োগ পূরণ ভাগ ছাড়া নয়, ইয়েস। সেই কড়া চাবুকে যে বিষয়বস্তুটা আছে, অদ্ভুত ভাবে ঠাকুর সরে গিয়ে শেষ প্যারাতে শেষ অনুচ্ছেদে ঠাকুর অদ্ভুত কথা বললেন। ঠাকুর বললেন যে কোন রকম দুর্বল চিন্তায় মনকে আচ্ছন্ন করবে না, সবল তত্ত্ব দিয়ে সবল চিন্তাকে বাঁচিয়ে রাখতে হবে। এখানে প্রত্যেকটা শব্দ কিন্তু আমাদের লক্ষ্য করার প্রয়োজন ছিল। কোন রকম দুর্বল চিন্তায় মনকে আচ্ছন্ন করবে না। ঠাকুর চিন্তাকে দুর্বল বললেন কেন? চিন্তার আগে ঠাকুর দুর্বল শব্দটি কেন ব্যবহার করলেন? দুর্বল চিন্তা কোনটা? পৃথিবীর সমস্ত নেগেটিভ চিন্তাকে দুর্বল চিন্তা বলা হয়। এই নেগেটিভ চিন্তা কোনটা? আমাদের সার্কিটে, আমাদের ক্ষেত্রে তুমি কি মনে করো? এই হচ্ছে না, হবে না, অসম্ভব, অসম্ভবের কথাগুলোই আমরা বলতে থাকি। হ্যাঁ, এটা এক ধরনের দুর্বল চিন্তা। অবশ্যই ঠাকুর সেখানে, হ্যাঁ অবশ্যই দুর্বল চিন্তা। যেমন ধর অনেকে বলে আর এসব করে কি হবে, আর বেদ প্রচার করে কি হবে, ঠিক আছে? এক কথায় ঠাকুরের প্রতি অনাস্থা, অবিশ্বাস, অনীহা বেদ প্রচারের ক্ষেত্রে, এগুলোকে দুর্বল চিন্তা বলা হয়। দেখো আমার গুরু, আমাদের গুরু কত কনসাস, তার দূরদৃষ্টিটা কত ফারসাইটেডনেস তার। তিনি 92-তে বলছেন কোন রকম দুর্বল চিন্তায় মনকে আচ্ছন্ন করবে না। অর্থাৎ তার যন্ত্রে ধরা পড়েছে যে তার পেটের বাচ্চা, ঠাকুর বলতেন, এটা আমার কথা নয় কিন্তু ঠাকুরের কথা, যে তোমরা আমার পেটের বাচ্চা। তোমার মনে পড়ছে ঠাকুরের কথা? অবশ্যই মনে পড়েছে। হ্যাঁ, ঠাকুর কিন্তু এত বড় স্বীকৃতি দিয়েছেন। তুমি যদি ওয়ার্ল্ড হিস্ট্রি পড়ো, তুমি ওয়ার্ল্ড হিস্ট্রির কোনো জায়গায় দেখবে না যে পেটের বাচ্চা বলে কোনো গুরু তার শিষ্যদেরকে স্বীকৃতি দিচ্ছেন। এখানে ঠাকুরের মৌলিকত্ব। ঠাকুর বলছেন ঠাকুর কত কনসাস, তার দূরদৃষ্টি কত সুদূর প্রসারী। তিনি 92-তে বুঝতে পারছেন যে তার সন্তানদের মধ্যে, তার পেটের বাচ্চাদের মধ্যে নেতিবাচক চিন্তা গ্রাস করবে, দুর্বল চিন্তা গ্রাস করবে, হতাশা নিরাশা গ্রাস করবে এবং তার প্রভাব বেদ প্রচারে পড়বে। তাই গুরু সাবধান করে দিয়ে বললেন কোন রকম দুর্বল চিন্তায় মনকে আচ্ছন্ন করবে না বলে কিন্তু ঠাকুর দায়িত্ব শেষ করেননি। তিনি প্রবলেমটা তুললেন, আগে সমস্যাটা বললেন। সমস্যাটা কি? দুর্বল চিন্তা। ইয়েস, ভালো করে বোঝার চেষ্টা করো। দুটো ওয়ার্ড আছে বাংলায়, সমস্যা সমাধান, প্রবলেম সলিউশন। অ্যাজ লং এজ প্রবলেম ইজ দেয়ার, সলিউশন মাস্ট বি দেয়ার। ঠাকুরের কথা, প্রকৃতিতেই আছে এটা, প্রকৃতির সুরেই এটা আছে, প্রকৃতির ধারাতেই এটা আছে। প্রবলেম থাকলে সলিউশন থাকবে, সমস্যা থাকলে সমাধান থাকবে। ঠাকুর কিন্তু সমস্যাটাকে বলে দিলেন। সমস্যাটা কি হতে পারে? আমাদের দুর্বল চিন্তা আসবে। সমাধানটা কি বল? সমাধানটা পরের লাইনে বলছেন, ওই করা যাবে পরের লাইনে কি বলছেন? সবল তত্ত্ব দিয়ে সবল চিন্তাকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে গুরুর তত্ত্বটা কি? সবল। এই সবল তত্ত্বের যত চর্চা হবে ততই সবল চিন্তায় আমরা সমৃদ্ধ হব, কাজকর্মে উৎসাহ আসবে, উদ্দীপনা আসবে, তার অরুণ অনল হবে। কিন্তু এইটা তো আজকে খুব ভাবে নেগলেক্টেড হচ্ছে। হ্যাঁ, তুমি সঠিকভাবে এটা অবজার্ভ করেছো, এটা আমার খুব ভালো লাগলো। আমি তোমাকে আধ্যাত্মিক কৃতজ্ঞতা জানাই। খুব ভালো লাগলো তোমার এই পয়েন্ট আউটটা। এটাই ঠাকুর চাইছেন, বিশ্লেষণটা। আজকে এটা ভীষণভাবে নেগলেক্টেড এবং আমি এটা বলেওছি অনেক কর্মী বৈঠকে। আমি কাউকে আহত করছি না। তুমি লক্ষ্য করে দেখবে যে 92 সালের পরে আজকে আমরা 2024-এ রয়েছি। ইট ইজ গোয়িং টু বি 32 ইয়ার্স, মোর দেন 32 ইয়ার্স। আমরা অনেক কর্মসূচি দেখছি যেখানে নাম গান প্রচার সবই চলছে, কিন্তু ঠাকুরের যেটা স্ট্যান্ডিং অর্ডার 92 করা যাবকে গুরু যেখানে বললেন যে সবল তত্ত্ব দিয়ে সবল চিন্তাকে বাঁচিয়ে রাখতে হবে,
এই সবল তত্ত্বের কাটাছেঁড়া বিশ্লেষণ, আলাপ, আলোচনা ভীষণভাবে কম। আমরা যত বেশি পরিমাণে তার দেওয়া বীজ মন্ত্র, মহানাম এবং তত্ত্বের আলাপ, আলোচনা, কাটাছেঁড়া করব, ততই আমাদের বুঝের ঘরটা পাকা হবে, গুরুর স্বরূপটা আমরা উপলব্ধি করতে পারবো। দুর্বল চিন্তায় আমরা কেউ আক্রান্ত হব না। সবল চিন্তায় প্রভাবিত হয়ে, অনুপ্রাণিত হয়ে আমরা বেদের কাজ করতে পারবো। আগে তো আমার সাবজেক্টটা বুঝি। আমি যে প্রচারটা করব, আমি যে মানুষের কাছে বেদের প্রচারটা করব, আমি নিজে বুঝেছি। ঠাকুর তো শুধু বোঝাও কথাটা ব্যবহার করতে পারতেন। ঠাকুর কেন বললেন বুঝে বোঝাও? আগে নিজে বোঝো। লেট আস রিয়েলাইজ ফার্স্ট। আমরা বাংলায় 3টে শব্দ ব্যবহার করি, চেনা, জানা, বোঝা। আমি গুরুকে চিনি, একটা অর্থ। আমি গুরুকে জানি, আরেকটা অর্থ। আমি গুরুকে বুঝি, আমি গুরুকে উপলব্ধি করি। আমি গুরুকে চিনেছি, একটা অর্থ। আমি গুরুকে জেনেছি, আরেকটা অর্থ। আমি গুরুকে উপলব্ধি করেছি, গুরুকে আমি বুঝেছি, এটা কিন্তু আরেকটা অর্থ। এই থার্ড যে স্টেজ, অর্থাৎ গুরুকে আমি বুঝেছি, গুরুকে আমি উপলব্ধি করেছি, এটা গভীরতার কথা। গুরু কিন্তু এটাই চেয়েছে। গুরু চাইনি যে আমরা তাকে চিনি, আমরা তাকে জানি। গুরু চাইছে আমরা যেন তাকে বুঝি, আমরা যেন তাকে উপলব্ধি করতে পারি। আর যদি তুমি বুঝতে চাও, তুমি যদি উপলব্ধি করতে চাও, তোমাকে তো প্রয়োগ করতে হবে। রসগোল্লা মিষ্টি, ঠাকুর বলছেন। তোমার সামনে রসগোল্লা রয়েছে প্লেটে, যে তোমাকে খেতে দিয়েছে সে বলছে রসগোল্লা মিষ্টি, সুইট, সুইটার, সুইটেস্ট, অজস্র শব্দ সে ব্যবহার করছে। শীতল ভাই, তোমার একটা প্রশ্ন করি, তোমার উপলব্ধিতে আসবে মিষ্টত্ব? কোনো মতেই আসবে না। কেন? কেন আসবে না বলো? তোমার সামনে আমি কিন্তু রসগোল্লা সাজিয়ে রেখেছি, এবং রসগোল্লা সাজিয়ে রেখে আমি বলছি সুইট, সুইটার, সুইটেস্ট। তাহলে কি রসগোল্লার মিষ্টত্ব তুমি উপলব্ধি করতে পারবে? কোনো মতেই সম্ভব না যতক্ষণ না প্রয়োগ করা হচ্ছে। অবশ্যই। তাহলে প্রয়োগটা, এটা পাশ্চাত্য দর্শনের কথা, প্রয়োগটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা কি আমাদের গুরুকে প্রয়োগ করেছি আমাদের জীবনে? অর্থাৎ তার দেওয়া বীজ মন্ত্র, তার দেওয়া মহানাম এবং সর্বোপরি তার দেওয়া তত্ত্ব, যেটা তোমার নজরে এসেছে। কারণ তুমি একজন বেদ প্রচারক, সুদীর্ঘ বছর ধরে তুমিও বেদ প্রচারের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছ। আজকে যদি সেই তত্ত্বের আলোচনাটা হতো, আমরা যদি সেই তত্ত্বটাকে নিজের জীবনে প্রয়োগ করতে পারতাম, প্রতি মুহূর্তে যদি আলাপ আলোচনা গুলো আমরা করতে পারতাম, তাহলে নিশ্চয়ই আমরা সমৃদ্ধ হতাম। আমাদের গুরু প্রেম, গুরুর প্রতি নিষ্ঠা, ভক্তি, বিশ্বাস আরো দৃঢ় হতো, আরো গভীরতায় আমরা যেতে পারতাম। এবং তাহলে ঠাকুরের কথাটাকে আমরা মর্মে মর্মে উপলব্ধি করতে পারতাম যে আমি যদি তোমাদের মতো গুরু পেতাম, আমি দাসানুদাস হয়ে থাকতাম। তাই এটা আমার ব্যক্তিগত মতামত। ভেবে দেখো কথাটা, এটা আমার ব্যক্তিগত মতামত। আজকে আমাদের যত সংকট, যত জিজ্ঞাসা, এর সমাধান কিন্তু রয়েছে তার দেওয়া বীজ মন্ত্র, তার দেওয়া তত্ত্ব, তার দেওয়া মহানাম। আরো চর্চা, আরো আলাপ, আরো আলোচনা, আরো বিশ্লেষণের পথে যাওয়া, তাই আমরা গুরুর স্বরূপটা উপলব্ধি করতে পারবো। আমি তোমাকে বৈদিক অভিনন্দন জানাই। তোমার মতো যারা বেদকর্মী রয়েছে, যারা ভীষণভাবে ডেডিকেটেড, গুরুগত প্রাণ, তোমাদের এই উদ্যোগ, তোমাদের এই প্রচেষ্টা যেন সফল হয়। এবং তোমাদের এই উদ্যোগের মাধ্যমে আমি পরম পিতার দীক্ষিত সন্তান সকলের কাছে আবেদন রাখবো। আজকে শীতল ভাইরা যে উদ্যোগটা নিয়েছে, যে গুরু কথা হবে, বিভিন্ন বিষয়ের উপর আমরা গুরু কথা আলোচনা করব, আপনারা শুনবেন, আলোচনা করবেন, কাটাছেঁড়া করবেন নিজেদের মধ্যে, তাহলেই হয়তো আমরা সঠিকতায় পৌঁছতে পারবো। সবাইকে বৈদিক অভিনন্দন, রাম ও নারায়ণ রাম জানাচ্ছি। আপনাকেও বৈদিক অভিনন্দন, রাম ও নারায়ণ রাম জানাই। আরও জানাই যে আজকের এই প্রচেষ্টা সুদূর প্রসারী হবে এবং সকল ভাই বোন শুনবেন এবং মন্তব্য অবশ্যই জানাবেন। রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম, রাম ও নারায়ণ রাম।